এবং আগামী দিনেও আরেক নেতা যিনি ট্রাক্টর নিয়ে আসছেন মোদিজির সভার কাছে, আমার দলের পক্ষ থেকে প্রত্যেককে পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে তাদের পশ্চিমবঙ্গের প্রয়োজন আছে। নীল লাল সবুজের মেলা বসেছে আজকে নির্বাচনকে কেন্দ্র করে। সবাই আসবেন, হৈ হৈ করে এই নির্বাচনী যুদ্ধ, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে অংশগ্রহণ করবেন। তাদের দ্বিতীয়বারের জন্য স্বাগত। আবেদন করছি তাদের কাছে একটি, তারা দিল্লিতে বসে একে অপরের বিরুদ্ধে কে কোন রাজনৈতিক দলের পেরোলে আছেন এ নিয়ে সাংবাদিকদের সামনে বিতর্ক করেছেন। পশ্চিমবঙ্গে নিজেদের মধ্যে শতবিরোধ থাকা সত্ত্বেও দয়া করে এখানে এসে একে অন্যের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করবেন না। কে কংগ্রেসের পেরোলে, কে আপের পেরোলে, কে সমাজবাদী পার্টির পেরোলে এ ধরনের মন্তব্য পশ্চিমবঙ্গে করবেন না। এইটুকুনি শুধু দলের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছে। আপনারা এখানে সংঘবদ্ধভাবে থাকবেন, চেষ্টা করবেন একই সঙ্গে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য যেমন প্রচার করবেন। বিজেপি কোনো জায়গায় আপনাদের উপরে আক্রমণ করবে না, বিজেপি কোনো সময় আপনাদের সভাকে অস্থির করে তোলার চেষ্টা করবে না। যেমনভাবে গতকাল কেদারনাথ সিং জয়নগরের সেই কুখ্যাত মোল্লার চকে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা, যেভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতি অনুরাগের ছোঁয়া পৌঁছে দিয়েছেন, এ ধরনের কোনো ছোঁয়া পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীর থেকে কোনো কৃষক নেতা পাবেন না। আপনাদের আবেদন করছি, আপনারা আরও আসুন। 40 জন কেন, আপনারা 400 জন আসুন, 4000 জন আসুন। আপনাদের সংখ্যা যত বাড়বে পশ্চিমবঙ্গের কৃষকরা তত আশ্বস্ত হবে। একই দিকে আপনারা বলবেন বিজেপিকে ভোট না দেওয়ার কথা, সঙ্গে সঙ্গে আপনারা একটা আন্দোলন করবেন, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনারা বলবেন পশ্চিমবঙ্গের কৃষকরা যেন ধানের সাপোর্টিং প্রাইসটা পায়, তারা যেন ডিস্ট্রেস সেল না করে। পান চাষিরা যে এমএসপি চাইছে, আজকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বিজেপিকে ভোট দিতে না বলার জন্য আপনারা ভবানীপুরে যাবেন, আপনারা সিউড়ে যাবেন, অনুগ্রহ করে ওই হরিপালে যাবেন, আশেপাশের হুগলির জায়গাগুলো, সেই বাড়িগুলোয় যাবেন যেখানকার কৃষকরা আলুর দাম না পেয়ে আত্মহত্যা করেছে। আপনারা শুধু সিউড়ে গিয়ে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন করেই আপনারা থেমে যাবেন না। আপনাদের সঙ্গে যারা আন্দোলনজীবী কয়েকজন আছেন, যারা অতীতে সিঙ্গুর আন্দোলনেও ছিলেন, তারা একটু অনুগ্রহ করে দেখবেন এই মুহূর্তে মাঠে আলু ক টাকা করে বিক্রি হয়েছে বা হচ্ছে, আজকে আলু চাষিদের পশ্চিমবঙ্গে অবস্থা কীরকম। আপনারা আন্দোলন করবেন, বিজেপিকে ভোট দিতে বারণ করবেন মানুষের দরজায় দরজায় গিয়ে। তার সঙ্গে এটাও বলবেন যে পশ্চিমবঙ্গে এত বড় জুট ইন্ডাস্ট্রি ছিল, সেই জুট ইন্ডাস্ট্রি বা সেখানে যারা এই পাটের যে চাষিরা আছেন তাদের কোন অবস্থায় আছেন এবং তারা কেন পশ্চিমবঙ্গের কোনো কৃষকের সহযোগিতা পাচ্ছেন না। আপনারা আন্দোলন করবেন, আন্দোলনের সঙ্গে সঙ্গে এটাও বলবেন, বিজেপি বক্তৃতার সময় 2 লাইন বলবেন, মোদির বিরুদ্ধে বলবেন, পেট্রোল ডিজেলের দাম বাড়াকে কেন্দ্র করে বলবেন, আপনাদের সিন্ধু বর্ডার নিয়ে আপনারা কথা বলবেন, দিল্লি অভিযান নিয়ে কথা বলবেন, মোদির নিষ্পৃহতা নিয়ে কথা বলবেন, বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে কথা বলবেন। কিন্তু অনুগ্রহ করে 2টো লাইন পশ্চিমবঙ্গের মাটিতে অবশ্যই বলবেন যে ফসল বীমা কেন পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না। আমরা আবার আবেদন জানাচ্ছি সমস্ত এই 40 জন কৃষকের কাছ দিয়ে যে আপনারা ভবানীপুর কেন্দ্রে যত কৃষক পাস করেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গে অত কৃষক অন্য কোনো জায়গায় নেই, তারা ভবানীপুরকে বেছে নিয়েছেন। আপনারা ভবানীপুরে এসে পাটের চাষ করতে পারেন নতুন করে। ভবানীপুরের বাড়ির ছাদগুলোয় বনসাইয়ের মধ্যে দিয়ে আপনারা পটল ফলাতে পারেন, শিম ফলাতে পারেন, মানুষকে উৎসাহিত করতে পারেন কৃষিকার্যে। আপনারা আসুন, আপনাদের আন্দোলনজীবীদের সঙ্গে নিয়ে আসুন। ভবানীপুরে সান্ধ্যকালীন উৎসবে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 1 মিনিট। আগামীকাল ওই ভদ্রলোক আসছেন, এ রাজ্যে যাকে হদুল কুতকুত বলে বিভিন্ন সময় সম্বোধন করা হয়েছেন। প্রথম 2 দিনের জন্য উনি আসছেন। প্রথম 14 তারিখ ভগবান বিরসা মুন্ডা সিধু কানু সম্মান যাত্রা, তার তিনি শুভারম্ভ করবেন। যে কটি বিধানসভায় এই যাত্রা
মধ্যে দিয়ে যাবে বা এগুলোকে টাচ করবে সেগুলো হচ্ছে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, বিনপুর। এখানে যে ভগবান বিরসা মুন্ডা সিধু কানু সম্মান যাত্রা যেটা চলবে, এই কটি জায়গার মধ্যে দিয়ে যাবেন। লোকেশন ঝাড়গ্রাম আছে। একটা আমাদের ডিস্ট্রিক্ট অফিস বিয়ারার্স ঝাড়গ্রাম, আমাদের সাংগঠনিক যে জেলা তার যারা পদাধিকারী আছেন, অফিস বিয়ারার্সদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন। রাত্রিবেলা তিনি ঝাড়গ্রামেই থাকবেন। আর 2 তারিখ সেকেন্ডে 15ই মার্চ তিনি একটা রোড শো করবেন খড়গপুর সদরে। আর বিধানসভা কভার যে রোড শোটা করবেন সেটা হবে রানীবাঁধে। রোড শো একটা খড়গপুরে হবে আর একটা রানীবাঁধে হবে। এটাও ওই হ্যাঁ, এটা আমাদের রাজ্য অফিস থেকে এটা এসেছে। সামান্য পরিবর্তন হয়েছে হয়তো পরে, ঠিক আছে, এটা পরে বলছি। গতকালকে যেটা বললাম যে কেদারনাথ সিং আমাদের একজন সর্বভারতীয় নেতা। স্বাভাবিকভাবেই আমাদের পরিবার বড় পরিবার, যখনই নির্বাচন আসে বা অন্য কোনো কার্যক্রম হয় সারা দেশব্যাপী প্রত্যেক স্টেটের লোক প্রত্যেক স্টেটে আসে, যে যাদের এখানে বহিরাগত বলে সম্বোধন করা হয়। যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নির্বাচন হয়, সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেক মানুষই এখানে আসেন, যারা আমাদের দলীয় কর্মী, দলীয় নেতা। এবং ভারতবর্ষের যেখানেই নির্বাচন হয় পশ্চিমবঙ্গ থেকেও আমাদের কর্মীরা, আমাদের সংগঠকরা, আমাদের বক্তারা যেখানে বাংলা ভাষাভাষী আছেন সেসব জায়গাতেও যান এবং বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে তারা অংশগ্রহণ করেন। এটাই বিজেপির পরম্পরা, এই পদ্ধতিতেই পার্টি চলেছে। তাই সেরকমই একজন বহিরাগত কেদারনাথ সিং গতকাল গিয়েছিলেন মানে বিখ্যাত মোল্লার চকে, জয়নগরের মোল্লার চকে। সেখানে তাদের তৃণমূল কংগ্রেস ঘিরে ধরে। পশ্চিমবঙ্গ কতটা অতিথি প্রিয়, যে অতিথি সেবার জন্য সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের নাম আছে একটা, সেই পশ্চিমবঙ্গের নামের, পশ্চিমবঙ্গের মুখকে আরও উজ্জ্বল করে তুলেছে গতকালের ঘটনা। পশ্চিমবঙ্গের মানে পরম্পরা, সংস্কৃতি, আতিথেয়তা, পশ্চিমবঙ্গের অতিথি প্রেমকে কালকে আরও বেশি উদ্ভাসিত করে তুলল তৃণমূল কংগ্রেস। তারা কেদারনাথ সিংকে ঘিরে ধরেছিলেন, শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। পুলিশ পরবর্তীকালে গিয়ে সেই অতিথিকে সেখান থেকে নিয়ে আসেন। অবশ্যই তিনি বহিরাগত ছিলেন। জয়েন করতেই পারে। ডুবন্ত নৌকোয় আরেকজন যদি চেপে যান ওরা তাড়াতাড়ি ডুবিয়ে দেবেন। নৌকো যখন ডুবছে তারপরে আবার যদি লোড বাড়ানো হয়, বড় সড়ো চেহারা, 6 ফিট লম্বা, হেভিওয়েট নেতা ছিলেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, শ্রদ্ধেয় নেতা। তার ওজনও তৃণমূল কংগ্রেস খুব একটা বেশি বইতে পারবেন, এটাও বিশ্বাস করি। আমরা তো সারা পৃথিবীর লোককে নিজেদের আত্মীয় বলে মনে করি। বসুধৈব কুটুম্বকম, সেই ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতি, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ওসব নিয়েই তো বিজেপি আছে। এটা ওনার ব্যক্তিগত মতামত, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তো ভালোই আছি, কেউ পদদলিত করেনি, উঁচু চেয়ারে বসিয়ে দিয়েছে এখানে। রোজই বলছেন, নতুন কি? উনিও বলছেন তৃণমূলের হাওয়া লেগেছে। নেক্সট। অটলজির সরকার সবাইকে নিয়ে চলতো, মোদী সরকার সিবিআই এবং ইডিকে নিয়ে চলতো। ওই তো বললাম, উত্তর তো একটাই। তৃণমূলের একটা অসীম ক্ষমতা হচ্ছে এটাই যে তৃণমূল মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে আর নিজের মতো করে নিতে পারে, নিজের ভাষাটা অন্যের মুখ দিয়ে বলিয়ে দিতে পারে।
তৃণমূলের কাছে যে আসবে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। আজকে যশবন্ত সিনহার মতো একজন উচ্চতার মানুষের, তার মতো একজন বিদগ্ধ ব্যক্তি, একজন পণ্ডিত মানুষের, যিনি ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন এবং অত্যন্ত কঠিন মুহূর্তে আন্তর্জাতিক আঙিনায় দেশকে একটা নির্দিষ্ট দিশা দেখিয়েছেন, তা সেই সব বৈঠক অংশগ্রহণ করেছেন। তিনি যখন এই কথা বলছেন তাহলে এটা বোঝা যাচ্ছে এটা মানে তৃণমূল কতটা শক্তিশালী রাজনৈতিক দল। লকেট চট্টোপাধ্যায় গেছিলেন শিশির অধিকারীর কাছে। তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বাড়িতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সাথীর সভায় কি শিশির অধিকারীকে দেখা যেতে পারে? বাকি আছে কি? শিশির অধিকারী একজন সম্মানীয়, অত্যন্ত প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিপিআইএমের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে শিশির অধিকারীর ভূমিকা অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ জানেন, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ জানেন। তিনি কার্যত বহু অনামনি মানুষকে নেতা তৈরি করেছেন, জনপ্রতিনিধি বানিয়েছেন, হাতের তালুর মতো গোটা পূর্ব মেদিনীপুর চেনেন। তৃণমূল কংগ্রেসকে ডেকে নিয়ে গিয়ে পূর্ব মেদিনীপুরে যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম শিশির অধিকারী। আমরা চাই যে পশ্চিমবঙ্গ পুনর্গঠন এর লক্ষ্যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাতে, পূর্বোদয়কে, প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই পূর্বোদয়কে সফল করতে এ ধরনের মানুষজন আমাদের দলে আসুন। মানুষ চাইছে শিশির অধিকারীকে বিজেপির পতাকার নিচে, বিজেপির থেকে বেশি। কারণ বিজেপি যে আন্দোলন শুরু করেছিল, আসল পরিবর্তনের আন্দোলন, এই আন্দোলনটা এখন আর বিজেপির হাতে নেই, এটা মানুষের হাতে চলে গেছে। এখন মানুষ চাইছে শিশির অধিকারীকে তাদের মধ্যে, এবং মানুষের প্রতীক হয়ে গেছে এখন, মানে মামাটি মানুষের প্রতীক হয়ে গেছে এখন পদ্মফুল। মানুষ তো উৎসবের মতো দেখছেন, মানুষ তো অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের মানুষ একটাই কথা বলেন, ভোটটা হবে তো, ভোট দিতে পারবো তো, বাড়ি থেকে বেরোতে পারবো তো। তো এই কথাগুলো বারবার নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে। নির্বাচন কমিশন বুঝেছেন বেশি লোক। আমি মনে করি এটা বাংলার লজ্জা। সংস্কৃতির পীঠস্থান, কালচারাল ক্যাপিটাল, রেস্ট অফ দ্য ইন্ডিয়ার থেকে কবিতা এগিয়ে আছে 50 বছর। গোবলয়ের থেকে আমরা সম্পূর্ণ ভিন্ন। আমাদের যে রুচি, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন কোন জায়গায় গেলে পৌঁছলে এতগুলো ফোর্স আসে, এটা তো আমাদের লজ্জা। এই লজ্জা থেকে আগামী দিন বিজেপি মুক্তি দেবে। নির্বাচনটা 8 দফাটাকে কমিয়ে 2 দফায় যাতে হয় সেই পরিস্থিতি তৈরি করবে, যাতে কোনো নির্বাচন কমিশন সাহস না করে 8 দফায় নির্বাচন করতে। মানে পরিস্থিতিটা এমন তৈরি হবে, আর এত ফোর্সের কোনো প্রয়োজন হবে না, এত খরচার কোনো প্রয়োজন হবে না। এটাই আমাদের লক্ষ্য, সেই বাংলা তৈরি করা। সেটি তো বলছি, তুমি মানে সহজ কথাটা তুমি সহজভাবে বুঝতে পারছো না। এই লজ্জা থেকে মুক্তির জন্যই তো চেষ্টা করা হচ্ছে। বিজেপি তো বলবে, আমরা যার বিরুদ্ধে লড়াই করেছি তিনি তো একজন বড় মাপের নেত্রী, তিনি যা বলেছেন পরিবর্তনের আগে, আমরা তাকে পরিবর্তনের আগে সেই কথাই বলছি। 2011 সালের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচনকে যদি অবাধ শান্তিপূর্ণ করতে হয়, যদি সিপিএম আর পুলিশের যৌথ আক্রমণের হাত থেকে মানুষকে বাঁচাতে হয়, তাহলে 8-9 দফা নির্বাচন চাই, তার আগে হবে না। তারা যা মেমোরেন্ডাম দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে, প্রয়োজনে তার কপিটা দেখে নিতে পারেন, তৃণমূল তারা গিয়েও দেখাতে পারেন, বা তৃণমূলের কোনো প্রবীণ নেতার থেকেও দেখতে পারেন। তারা ক দফায় নির্বাচন চেয়েছিলেন, 6 দফায় নির্বাচন হয়েছিল। ঠিক যে দাবিগুলো 2010 থেকে 2011 আগে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস করেছিল, ঠিক সেই দাবি আমরা 2021-এ আগে নির্বাচন কমিশনের কাছে করেছি। চিঠির যদি ড্রাফটের মধ্যে খুব একটা বেশি দাবির বেশি আমরা চাইছি না। তৃণমূল যা চেয়েছে আমরা ওইটুকুনই চেয়েছি। ওরাও 8 চেয়েছে, আমরাও 8 চেয়েছি। আমরা বলিনি, আমরা বলেছি একটু বেশি করে দাও, ভাগ করে দেন, যাতে মানুষ ভোট দিতে পারে। এই চাওয়া তো অন্যায় কিছু নয়। আব্বাস সিদ্দিকী বলেছে পশ্চিমবঙ্গে আজকে বিজেপি যা বাড়ালো তার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, কারণ তিনি হাতে করে বিজেপিকে এনেছিলেন এ রাজ্যে। বলো আপনারা এটা কিভাবে দেখছেন?
ভাইজানকে তো আমরা যেখানে দেখছি, আমরা তো প্রথমেই বলেছি যে ভাইজানকে নিয়ে এসেছিলেন মোহাম্মদ সেলিম, মানে মোহাম্মদ সেলিমের প্রযোজনা ছিল, অনুপ্রেরণা ছিল তৃণমূল কংগ্রেসের। বাদবাকিটা ওনার যেটা গ্রুমিং, গ্র্যাজুয়েট করার যে দায়িত্বটা সেটা ছিল মোহাম্মদ সেলিমের কাছে, মানে সিপিএম এর কাছে। এখন ওটা পুরোপুরি মানে স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছে তৃণমূল। এই যে কথাটা বলছে এটাও তৃণমূল লিখে দিয়েছে। নন্দীগ্রাম আর ভাঙড়ের পরে কি মানে সাধারণ মানুষের বুঝতে কোনো বাকি আছে? পথ প্রদর্শক হিসাবে যশবন্ত সিং তৃণমূলে যোগদান করলেন, আপনারা মনে করেন উনি পথ দেখাতে পারবে তৃণমূলকে? কোথায়? যশবন্ত সিং পথ প্রদর্শক হিসেবে, যশবন্ত সিনহা পথ প্রদর্শক হিসেবে তৃণমূলে যোগদান করেন, আপনি মনে করেন পথ দেখাতে পারবে তৃণমূলকে উনি? দেখাতে পারবেন, ওনার উচ্চতা তো বেশি। উনি কিভাবে মানুষ হাঁটলে হোঁচট না খাবে, চোট না খাবে, সেই সবগুলো দেখিয়ে দেবেন, রাস্তাগুলো দেখিয়ে দেবেন সঠিকভাবে, যেন হেঁটে যেতে পারে স্মুথভাবে সেই রাস্তা। সিনহা আজকে এসে বলেছেন কি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ডেভেলপমেন্টের কাজ করেছে, সেই কাজ দেখে যেটা আছে পুরো মেজরিটিতে ভোট নিয়ে এবারে জিতে আসবে এবং 2024-এ মোদী সরকারের বিরুদ্ধে সেন্ট্রালেও দাঁড়াবে, কি বলবেন? আমরা তো চেয়েছিলাম ওনার মতো একজন এরকম পড়াশুনো জানা মানুষ, আইএস অফিসার ছিলেন, ওনার মতো নেতা পশ্চিমবঙ্গে বারবার আসুক। আমরা চেয়েছিলাম তো আসুক। সেই একবার 2019-এর আগে এসে নবরত্ন কারীর মতো দাঁড়িয়ে পড়লেন মঞ্চে, তারপরে আর দেখা হলো না। আবার এতদিন পরে যেখানে যাবে সেই জায়গাটা ডুববে। আগেও ডুবিয়েছেন এসে এখানে, এবারও এসছেন, সেই ট্র্যাডিশন চলেছে। উনি বলছেন যে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর জন্য খুব একটা লাকি মানে পার্সন নয়, যে 2019টা তো খুব একটা ভালো হয়নি, আবার 2021-এ একই লোকের মুখ ভালো হবে না। উনি বলেছেন 2024-এ দিল্লির পরিবর্তনের রাস্তা পশ্চিমবঙ্গ হয়েই যাবে, মানে 21-এর নির্বাচন। বাবা, আবার মানে ঝাড়খণ্ড থেকে এখানে এসে বাংলা ঘুরে তারপর দিল্লি যাবে? আমি তো জানলাম ঝাড়খণ্ড থেকেই উনি পৌঁছে দিতে পারবেন। জনতা এক্সপ্রেসে কেন যাবে? বিজেপি তো সবসময় বলছে তুমি দুরন্তয়ে চলো, নাহলে রাজধানীতে চলো, একদম সোজা রাস্তা এখান থেকে দিল্লি। ওনার খপ্পরে পড়লে তো জনতা এক্সপ্রেস 3 দিনে যায়, তারপরে আবার লেট থাকে, রুট চেঞ্জ করে। আমরা তো আগেও বলেছি এইসব মুখ্যমন্ত্রী নিজেই যথেষ্ট কম্পিটেন্ট ছিলেন, এইসব লোকজন ধরে ওনার অবস্থা আরও মানে কি বলবো আর। সুমিতা, তৃণমূলের কাছে যে ক্যাম্পেইনের জন্য লোক নেই, তার জন্য কি এই ধরনের লোককে তৃণমূলে আনা হচ্ছে, কি বলবেন? না, এটা ঠিক না, একদমই ঠিক না। তৃণমূলের জন্য সরকারি কর্মচারীরা আছে, অসহায় ভাতা না পাওয়া শিক্ষকরা আছে, থাকবে না কেন? আছে, ভাইজান আছে, আবার কিষাণ এসে গেছে, ওরা আছে। আরেকটা কি এটা? হ্যাঁ, দেখুন, এটা হয়তো প্রথা বিরোধী, মানে সাংবাদিক প্রেস কনফারেন্স করে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বলাটা বিরোধী। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে আপনারা, এটা প্রথা বিরোধী। তা আমরাও মোটামুটি সেইখানে একটা মর্যাদার সীমাটা যেন ঠিকঠাক থাকে, সেটা যাতে উল্লঙ্ঘন না করে সেটা আমরা দেখতে চাই। যদিও যে কোনো ব্যাপারই প্রচার মাধ্যম সব বিষয়টাই বাণিজ্যিক, কিন্তু কোনো জায়গায় এরকম কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে কিছু কিছু কাগজে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যে সংবাদপত্রের শোনা যাচ্ছে মালিকই নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রার্থী, তিনি তার সংবাদপত্রে খবর প্রকাশ করছেন। আমি আবার বলছি, এটা সম্পূর্ণ, আমি এখন যেটা বলছি সেটা সাংবিধানিক মানে প্রচার মাধ্যম বা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের সঙ্গে এভাবে বার্তালাপ করা যায় না, কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় বলতে হচ্ছে। তিনি নির্বাচনে প্রার্থী, তার কাগজে একটি খবর বেরোচ্ছে যে বিজেপি উত্তর কলকাতার একটি আসনে নির্বাচনের জন্য তার স্থানীয় কাউন্সিলরদের পারফরমেন্স সম্পর্কে দিল্লির নেতারা জানতে চেয়েছেন। বিজেপি রিপোর্ট কার্ড চেয়ে পাঠিয়েছে। প্রথম কথা হলো, এটা যদি চেয়েও পাঠায় এটা দলের আভ্যন্তরীণ বিষয়, আর এরকম দিল্লির নেতাদের এখনও এতরম হয়নি, বা বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল, তার কোথায় কি হচ্ছে তার সংগঠনের বিভিন্ন স্তরে সেটা আলোচনা করবার সুযোগ আছে। শুধু একজন কাউন্সিলরকে কালিমালিপ্ত করে রাজনৈতিকভাবে
এই ধরনের পার্টির নামে খবর প্রকাশ করাটা আমার মনে হয় এটা সম্পূর্ণ সাংবাদিকতার রুচিবিরোধী, অবস্থান বিরোধী, এবং এটা সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমকেই কলুষিত করা হচ্ছে এ ধরনের খবর করে। যে কেউ ভিউজটাকে নিউজ বানাতে পারেন, যে কেউ আমাদের পোস্ট লিখতে পারেন, যে কেউ যে কোনো সংবাদ পরিবেশন করতে পারেন, আমাদের বিরুদ্ধাচারণ করতে পারেন, আর্টিকেল ছাপাতে পারেন, কিন্তু এ ধরনের যে রাজনৈতিক কারণে, নির্বাচনের কারণে, যে নির্বাচনে তারা নিজেরা ইনভলভ, সেটা করা আমার মনে হয় রুচিবিরুদ্ধ। বাদবাকিটা আপনাদের বিবেকের ওপরে। জয়েনিং আছে, একটা জয়েনিং আছে, আপনি নাম পড়ে দিচ্ছেন। ভাই আসুন, এটা কোথাকার? হ্যাঁ, রাজ্য পাঠিয়ে দেওয়া হবে। করে দিচ্ছি, কারেকশন যদি হয়ে থাকে। একটু পরিবর্তন হয়ে গিয়ে থাকে আমাদের কাছে। অশোক কুমার খড়গপুর আইআইটিসি থেকে আমাদের এখানে জয়েন করছেন। আপাতত 6 জন করছেন, ওখানে 4000-এর উপর কর্মীরা জয়েন করবেন। আমি হ্যাঁ, অশোক কুমার সেক্রেটারি আছেন, উনি সঙ্গে আছেন দিলীপ দাস, রমেশ সিং জয়েন্ট সেক্রেটারি আছেন, রাম মুর্মু আছেন, সুবেশ পাত্র আর আপনার মনীষ পান্ডে। ইনারা আজকে এখানে আমাদের মাননীয় শ্রমিকদের হাত থেকে এনারা পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন। সবাই আসুন। দেখা যায় যান, সামনের দিকে চলুন। হ্যাঁ, আইএনটিটিউসির খড়গপুর ওখান থেকে যোগদান করেছেন 4000 এদের কর্মী সংস্থা আছেন। এরা প্রতীকী হিসেবে এদের 4-5 জন রিপ্রেজেন্টেটিভ এখানে এসে আজকে জয়েন করলেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যত শাখা সংগঠন আছে তারা বিজেপিতে যোগ দিচ্ছেন। এত বেশি সংখ্যায় যে আমরা ঠিক মতো জায়গায় সবসময় তাদের অ্যাকোমোডেট করতে পারছি না, তাই কমজন মানুষকে নিয়ে করছি। ঠিক আছে, ঠিক আছে, দেখুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা ভারতের জনস্বার্থে বিজেপি লড়বে। সব রকম বামপন্থী আপনার